আমার প্রিয় এমবিবিএস এর স্টুডেন্টদেরকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। তো তোমাদের গত ক্লাসে আমি ট্রাকিয়া পর্যন্ত তোমাদের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে বলার চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা তা দেখেছো এবং গিয়ে তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে। তোমরা গিয়ে তোমাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে যে গ্রস পড়ার পাশাপাশি তোমরা হিস্টোলজিটাকে একদম কম গুরুত্ব ভেবে ফেলে রাখবা না। তাতে আখেরে তোমাদেরই একটা ভাইটাল পরীক্ষার সময় অনেক বিপদ হয়ে যাবে। তোমাদের উচিত হবে পাশাপাশি গ্রসের পাশাপাশি হিস্টোলজির যতটুকু যেভাবেই বলা হোক না কেন তোমরা নিজেরা বই দেখে ভিডিও ক্লিপগুলো দেখে তোমরা নিজেরা একটু পড়ে জিনিসটা কনসেপশন তোমাদের ক্লিয়ার করে রাখা, এটা তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল। আদারওয়াইজ একসাথে পরে যখন তোমরা স্লাইড দেখবা তখন হয়তো বা তোমাদের কাছে ক্লামজি মনে হবে এবং অনেক গিয়ে লেগিংস থেকে যাবে। তো যখন যেটা বলা হয় তখন সেটা গিয়ে তোমরা পড়ে নিলে সেই বার্ডেনটা আসলে লাস্টলি থাকে না। এটা তোমাদের কাছে আমার একটা সোলি রিকোয়েস্ট। সো প্লিজ গ্রসের পাশাপাশি হিস্টোলজিটাও গিয়ে গুরুত্বপূর্ণ ভেবে সেটা গিয়ে পড়ে রেখে দিবা। সেটা পরীক্ষায় থাকুক বা না থাকুক সেটা কোনো ব্যাপার না। যখন যে ক্লাসটা হয় সেটা অবশ্যই তার তোমরা ভালো করে বুঝে রেখে দিলে তোমাদের জন্য, তোমাদের নিজস্ব তোমাদের জন্যই গিয়ে সেটা খুব উপকারী ভূমিকা রাখবে। সো যাই হোক, আমি চলে আসি আমার মূল প্রসঙ্গে। আজকে তোমাদেরকে আমার বলার কথা গিয়ে লাংস। তো লাংসের স্লাইডটা গিয়ে সব স্টুডেন্টরাই চায়, কারণ গিয়ে লাংসের সম্পর্কে গ্রসেও সবার মোটামুটি একটা কনসেপশন ক্লিয়ার থাকে। হিস্টোলজিক্যাল স্ট্রাকচারগুলোও বাই দিস টাইম গ্রসের মধ্যেও হয়ে যায়। সেই জন্য স্টুডেন্টরা এই স্লাইডটাকে ভীষণ ভীষণ পছন্দ করে। তারা আসলে পরীক্ষার সময় অতটা ভীতি তাদের থাকে না। ঠিক একইভাবে তোমাদেরও তাই ঘটবে। তোমাদেরও গিয়ে তোমরা যখন থোরাক্স পড়েছিলে তখন তোমরা যেভাবে লাংস পড়েছিলে ঠিক একই কথাই, জাস্ট একটু রিক্যাপ করা। হিস্টোলজিতে আর তার মধ্যে কোনো খুব একটা জিনিস অ্যাড হয় নাই। সো এটা তোমাদের জন্য একটা সুখবরই বলা যায়। তো চলো দেখি এখানে হিস্টোলজিতে কী লেখা আছে বা কীভাবে কী বলবো। তো জেনারেল ফিচার অফ দ্য লাংস যদি আমি বলি, তো লাংস আর দ্য প্রিন্সিপাল অর্গানস অফ রেসপিরেশন। যেটা থাকে গিয়ে থোরাসিক ক্যাভিটিতে দুটো থাকে, ওয়ান অন ইচ সাইড অফ দ্য মেডিয়াস্টিনাম। ইচ লাং কনিক্যাল ইন শেপ এবং এটার কাভার হয় ভিসেরাল প্লুরা দিয়ে। ইট কন্টেন্স দ্য টার্মিনাল পার্টস অফ দ্য ব্রঙ্কিয়াল ট্রি। এখন কি কি আছে টার্মিনাল পার্ট অফ দ্য ব্রঙ্কিয়াল ট্রিতে, যেগুলো ভাইভাতে জিজ্ঞেস করা হয়, রিটেনেও আসে, ছবি আঁকতে দেয়, গ্রসেও আসে। তো তারা যে ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউল অ্যান্ড লাং প্যারেনকাইমা, যেখানে থাকে অ্যালভিউলার ডাক্ট অ্যান্ড অ্যালভিউলার, তার সাথে অ্যালং উইথ দ্য ব্লাড ভেসেলস। স্ট্রাকচার যদি বলি তাহলে লাইনিং এপিথেলিয়াম অফ দ্য ব্রঙ্কিয়াল ট্রি গ্র্যাজুয়ালি ডিক্রিসেস ইন থিকনেস, এট ইজ ট্রেসড ডিস্টালি। মানে যে ব্রঙ্কিয়াল ট্রির যে লাইনিং এপিথেলিয়াম বিগত ক্লাসে বলা হয়েছে যে তারা থিকনেসটা আস্তে আস্তে গিয়ে ডিক্রিজ করবে। যেখানে গিয়ে সুডোস্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম ছিল, একসময় সেটা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামে টার্ন নিবে। তারপর গ্ল্যান্ডস এবং গবলেট সেলগুলো গ্র্যাজুয়ালি ইন ডিক্রিজ নাম্বার এবং ডিসিপিয়ার হয়ে যাবে, একদম ডিস্টাল পার্টে আর থাকবেই না। Cartilaginous সাপোর্টগুলো ডিক্রিজ while the number of the elastic fibers increases as the bronchial tree increases distally। মানে যে কার্টিলেজিনাস সাপোর্ট তুমি দেখেছিলে সেটা গিয়ে আস্তে আস্তে কমে যাবে, কিন্তু নাম্বার অফ দ্য ইলাস্টিক ফাইবার যেটা সেটা কিন্তু আবার ব্রঙ্কিয়াল ট্রিতে শেষের দিকে বাড়তে থাকবে। এখন আসো এখানে আমরা কি বলবো। লাংসের হিস্টোলজিতে আমরা স্লাইড সম্পর্কে বলার জন্য যে পয়েন্টসগুলো আছে সেটা আমি পরে বলছি। এখানে আমরা ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাস বলবো, ব্রঙ্কিয়াল সম্পর্কে জানবো, রেসপিরেটরি ব্রঙ্কিয়াল সম্পর্কে জানবো, অ্যালভিউলার ডাক্ট এবং অ্যালভিউলাই সম্পর্কে একটু বিশদভাবে জানার চেষ্টা করব। ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাসের ক্ষেত্রে বা সেকেন্ডারি বা টার্সিয়ারি ব্রঙ্কায়ের ক্ষেত্রে আমরা বলি যে এগুলো যখন প্রিন্সিপাল ব্রঙ্কাসগুলো ডিভাইড হয়ে যায় সেকেন্ডারি ও লোবার ব্রঙ্কাই, তখন সেখান থেকে টার্সিয়ারি ও সেগমেন্টাল ব্রঙ্কাইগুলো তৈরি হয়। এখানে যে ইনার টু আউটওয়ার্ডস আমরা যেগুলো দেখতে পাই তা হলো মিউকোসা, স্মুথ মাসেল লেয়ার, সাবমিউকোসা অ্যান্ড কার্টিলেজ লেয়ার অ্যান্ড অ্যাডভেন্টিশিয়া। মিউকোসার ক্ষেত্রে কি থাকে, ইপিথেলিয়াম এবং লেমিনা প্রক্রিয়া থাকে। ইপিথেলিয়ামগুলো সুডোস্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম আর ভ্যারাইটি উইথ গবলেট সেল থাকে। লেমিনাগুলো রিচ ইন ইলাস্টিক ফাইবার্স থাকে যারা লঙ্গিটিউডিনালি ওরিয়েন্টেড থাকে। মিউকোসাগুলো অনেকগুলো ফোল্ডেড আকারে পাওয়া যায় এবং এই ফোল্ডেডগুলো কন্ট্রাকশনস অফ দ্য আন্ডারলাইং স্মুথ মাসেলের জন্য হয়ে থাকে। স্মুথ মাসেল লেয়ারের ক্ষেত্রে আমরা কি বলবো, স্মুথ মাসেল লেয়ারগুলো স্পাইরালি রানিং ক্রিস ক্রস বান্ডেলস অফ দ্য স্মুথ মাসেল এই ম্যানারে থাকবে এবং সেকশন করলে যে মাসেলগুলো অ্যাপিয়ার হবে সেগুলো আসলে ডিসকন্টিনিউয়াস ইন ম্যানার।
সাবমিউকাসের মধ্যে কিছু খুব সামান্য পরিমাণে ফিউ সেরোমিউকাস গ্ল্যান্ডস থাকবে। কার্টিলেজ লেয়ারগুলো কেমন হবে? কন্ট্রাস্ট টু সি শেপ কার্টিলেজ প্রেজেন্টস ইন দ্য ট্রাকিয়া, দ্য ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাস কন্টেন আইসোলেটেড প্লেট অফ হাইলিন কার্টিলেজ। এই কথাটা কেন বললাম? এখানে একটা প্রশ্ন আসে, ডিফারেন্স বিটুইন দ্য কার্টিলেজ প্রেজেন্ট ইন দ্য ট্রাকিয়া অ্যান্ড ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাস। ট্রাকিয়া পড়ানোর সময় আমি বলেছি যে সেখানে সি শেপড হাইলিন কার্টিলেজ থাকে, পেছনের দিকে ডেফিসিয়েন্ট থাকে ট্রাকিয়ালেস মাসলস এবং একটা লিগামেন্ট সেটা সাপোর্ট দেয়। কিন্তু ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাসগুলোর মধ্যে কিন্তু সি শেপড হাইলিন কার্টিলেজ খুঁজলে চলবে না, সেখানে থাকবে আইসোলেটেড প্লেটস অফ হাইলিন কার্টিলেজ। তো এটা হচ্ছে কি ভাইবাতে খুব বেশি করে জিজ্ঞেস করা হয়। চলে আসো ব্রঙ্কিউল। ব্রঙ্কিউলের মধ্যে কি থাকবে? ব্রঙ্কিউলগুলো ফর্মেশন হবে রিপিটেড ডিভিশন অফ দ্য টার্সিয়ারি ব্রঙ্কাই। ইচ যে ব্রঙ্কিউল সেটা এন্টার করবে পালমোনারি লোবিউলের মধ্যে, যেখানে এটা হচ্ছে ডিভাইডস হবে টু ফর্ম দ্য 5 to 7 টার্মিনাল ব্রঙ্কিউলস। এবং ডায়ামিটার অফ দ্য টার্মিনাল ব্রঙ্কিউলসগুলো কিন্তু লেস দেন 1 মিলিমিটার হয়ে থাকবে। ব্রঙ্কিউলসগুলো হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, যেমন ধরো সিম্পল কলামনার অর কিউবয়েডাল সিলিয়েটেড ইপিথেলিয়াম লাইনিং উইথ নো গবলেট সেল। গবলেট সেলগুলো এখানে ক্লারা সেল দ্বারা রিপ্লেসড হয়ে যায় এবং সিক্রেট করে গ্লাইকোপ্রোটিন, এবং যেগুলো হচ্ছে প্রোটেক্ট করে ব্রঙ্কিউলার লাইনিং, যা কার কাছ থেকে? যে অক্সিডেটিভ পলিউটেন্টস এবং ইনফ্লামেশন এটার হাত থেকে রক্ষা করে। তার মানে গবলেট সেল না হয়ে ক্লারা সেল হয়, ক্লারা সেলের যে সিক্রেশন থাকে সেটা প্রোটেক্টিভ ফাংশন আছে বিভিন্ন ধরনের পলিউটেন্ট এবং ইনফ্লামেশনের হাত থেকে রক্ষা করার জন্য। এছাড়া দেখো থিক স্মুথ মাসেল লেয়ার থাকে, যেখানে থাকে হচ্ছে ভ্যাগাস এবং সিম্পেথিক নার্ভসের আন্ডার কন্ট্রোলে, এবং স্টিমুলেশন অফ দ্য ভ্যাগাস কজেস কি? উল্টা কাজ করে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। স্টিমুলেশন অফ দ্য সিম্পেথিক নার্ভ কজেস ব্রঙ্কো ডাইলেটেশন। মানে যেখানে হচ্ছে আমরা বডির অন্য জায়গাতে প্যারাসিম্পেথিক এবং সিম্পেথেটিকের যে ফাংশনটা ছিল সেটা এখানে জাস্ট রিভার্স হয়ে যায়। এখানে প্রচুর মেনি ইলাস্টিক ফাইবার্স থাকে, নো গ্ল্যান্ডস, নো কার্টিলেজ। এই হলো আমার ব্রঙ্কিউলের কথা। চলে আসো রেসপিরেটরি ব্রঙ্কিউল। রেসপিরেটরি ব্রঙ্কিউলগুলো ডেরাইভড হবে টার্মিনাল ব্রঙ্কিউল থেকে, এবং এটার ট্রানজিশনাল পার্ট থাকবে বিটুইন দ্য কন্ডাক্টিং অ্যান্ড রেসপিরেটরি পোর্শনস অফ দ্য লাংয়ের মধ্যে। স্ট্রাকচারস অফ দ্য রেসপিরেটরি ব্রঙ্কিউল সিমিলার হবে টার্মিনাল ব্রঙ্কিউলের মধ্যে, একটা জায়গায় হচ্ছে পার্থক্য, যে দ্যাটস ইটস ওয়াল ইজ ইন্টারাপ্টেড বাই দ্য অ্যালভিউলাই অ্যাট আউটপোচিং। এক্সেপশনটা কি? দ্যাট ইটস ওয়াল ইজ ইন্টারাপ্টেড বাই দ্য অ্যালভিউলাই এস আউটপোচিং। মানে এটার যে অ্যালভিউলাইয়ের আউটপোচিং দিয়ে এটার পার্থক্যটা তুমি টার্মিনাল ব্রঙ্কিউলে পাবা না, রেসপিরেটরি ব্রঙ্কিউলে যে আউটপোচিংটা পাওয়া যাবে অ্যালভিউলাইয়ের। এখন হচ্ছে ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাস এবং এক্সট্রা পালমোনারি ব্রঙ্কাসের একটা ডিফারেন্স পরীক্ষায় চলে আসে অনেক সময়। তো আমি যেটা বললাম শুরুতে যে ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাস, তোমরা হয়তো শুনেছো মনোযোগ দিয়ে, যে এখানে ছিল আমার মিউকোসা লেয়ার, স্মুথ মাসেল লেয়ার, সাবমিউকোসা, কার্টিলেজ লেয়ার্স অ্যান্ড অ্যাডভেন্টেশিয়া। কিন্তু এক্সট্রা পালমোনারি ব্রঙ্কাস যে তুমি বইয়ে খুঁজে পাবা না, সচরাচর সোশ্যাল বইগুলোতে নাই। সো তোমরা প্লিজ হচ্ছে কশাসলি শোনার চেষ্টা করো। এক্সট্রা পালমোনারি ব্রঙ্কাস যদি আসে তো তার ক্ষেত্রে আমরা কি বলবো? ফ্রম আউটসাইড টু ইনওয়ার্ডস আমরা বলবো ফাইব্রোইলাস্টিক কোট, irregular plates of the hyaline cartilage, involuntary bronchial muscles এবং এ মিউকাস মেমব্রেন। আবার যদি আমি ভিতর থেকে বাইরের দিকে বলি তাহলে মিউকাস মেমব্রেন থাকবে, ইনভলান্টারি ব্রঙ্কিয়াল মাসেলস থাকবে, ইরেগুলার প্লেটস অফ দ্য হায়ালিন কার্টিলেজ থাকবে। ওখানে আমরা কি বলেছিলাম? আইসোলেটেড প্লেটস অফ দ্য হায়ালিন কার্টিলেজ। ট্রাকেতে কি বলেছিলাম? সি শেপড হায়ালিন কার্টিলেজ। তো এক একটা জায়গায় কার্টিলেজের প্যাটার্ন কিন্তু এক এক রকম, যেখানে ট্রাকিয়াতে এক ধরনের, ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাসে এক ধরনের, আবার এক্সট্রা পালমোনারি ব্রঙ্কাসে এক ধরনের। পরীক্ষায় রিটেন পরীক্ষায় হরহামেশাই ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাসের কার্টিলেজ, এক্সট্রা পালমোনারি ব্রঙ্কাসের কার্টিলেজ এবং ট্রাকিয়ার কার্টিলেজের একটা কম্পারেটিভ স্টাডি চলেই আসে। তো যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এই যে ওয়াল বিটুইন দ্য অ্যালভিউলার আউটপোচিং সেটা হচ্ছে তৈরি হবে সিলিয়েটেড কিউবয়েডাল ইপিথেলিয়াম দিয়ে এবং ক্লারা সেলের সাপোর্টেড। এখানে স্মুথ মাসেলস এবং হচ্ছে ইলাস্টিক ফাইবার থাকে। অ্যালভিউলাইগুলো লাইন হবে স্কোয়ামাস অ্যালভিউলার ইপিথেলিয়াল সেল এবং ডিস্টালি রেসপিরেটরি ব্রঙ্কিউলগুলো ডিভাইড হয়ে যাবে অ্যালভিউলার ডাক্টে। সব কিছু কথাই হচ্ছে তোমরা গ্রসে একবার শুনে এসেছো, হিস্টোলজিতে জাস্ট একটু রিক্যাপ করা। অ্যালভিউলার ডাক্টের প্রসঙ্গে যদি আমি বলি তো অ্যালভিউলার ডাক্টগুলো অ্যারাইজ করবে রেসপিরেটরি ব্রঙ্কিউলস থেকে। তাদের লাইন আপ করা থাকবে স্কোয়ামাস ইপিথেলিয়াল সেল, সাপোর্টেড হবে স্মুথ মাসেল ফাইবার্স এবং ফাইব্রোলাস্টিক কানেকটিভ টিস্যু দ্বারা। Many alveoli opens into its along the length of the duct. So in section, যখন আমরা section করব, the wall appear as a knobs of smooth muscle between adjacent alveoli. It's very important একটা কথা। Many alveoli open in along the length, মানে alveolar ductের মধ্যেও কিন্তু many alveoli open করবে।
আমরা যখন এটাকে সেকশন করব তখন নবস অফ স্মুথ মাসেলস বিটুইন দ্য অ্যাডজাসেন্ট অ্যালভিওলাই আমরা পাবো। অ্যালভিওলার ডাক্টগুলো ওপেন করবে ইনটু দ্য এট্রিয়া হুইচ কমিউনিকেটস উইথ দ্য অ্যালভিওলার সেক্স অ্যান্ড অ্যালভিওলাই। এখন চলে আসো অ্যালভিওলাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য শর্ট নোট, রিটেন এক্সাম অ্যান্ড ভাইভা অলসো। তো অ্যালভিওলাইগুলো কি? অ্যালভিওলাইগুলো আসলে একটা লাংয়ের প্যারেনকাইমাটা তৈরি করে দেয়। এগুলো হচ্ছে স্যাক লাইক ইভাজিনেশন প্রেজেন্ট ইন দ্য টার্মিনাল পার্ট অফ দ্য ব্রঙ্কিয়াল ট্রি। ব্রঙ্কিয়াল ট্রি যে ধারাবাহিকভাবে যদি বলো ক্রনোলজিক্যালি, তো তার যে একদম টার্মিনাল পর্শনে থাকে অ্যালভিওলাইগুলি। এটা রেসপন্সিবল ফর দ্য এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, বা তুমি শর্টভাবে বলতে পারো গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এবং এটার একটা স্পঞ্জি টেক্সচার দেয় লাংকে, প্রোভাইড করে। অ্যালভিওলাইগুলো হচ্ছে কমপ্লিটলি প্যাকড উইথ মেনি সাইডস অফ হুইচ ওয়ান সাইড ওপেন ইন দ্য অ্যালভিওলার স্যাক। সব দিক থেকে টাইটলি প্যাক থাকে, অ্যালভিওলার স্যাকের দিকে খোলা থাকে। ইন সেকশন দেয়ার রিসেম্বলস এ হানিকম। তুমি যদি এটার সেকশন করো তাহলে এটার অ্যাপিয়ারেন্সটা হবে অনেকটা হানিকম্বের মতো। The alveoli are separated by intra-alveolar septa which lies between the thin squamous epithelial lining of two neighboring alveoli. দুটো neighboring alveoli এর মধ্যে একটা intra-alveolar septa থাকে। এই সেপ্টাগুলো একটা নেটওয়ার্ক অফ ক্যাপিলারিজ দ্বারা সাপোর্টেড থাকে। এখানে অনেক রেটিকুলার এবং ইলাস্টিক ফাইবার থাকে, এবং অকেশনালি এখানে থাকতে পারে ফাইব্রোব্লাস্ট, মাস্ট সেল এবং ম্যাক্রোফেজ। আর দ্য স্পোটাম মে কন্টেন পোর্স হুইচ হেল্প টু প্যাসেজ দ্য এয়ার ফ্রম ওয়ান অ্যালভিওলাস টু অ্যানাদার, দ্য স্কুইজিং অফ দ্য প্রেশার্স অফ দ্য, এগুলো হচ্ছে গিয়ে অ্যালভিওলাইয়ের মধ্যে যে প্রেশারটা থাকে সেই জন্য ইকুয়ালাইজেশন মেনটেনের জন্য এখানে যে পোরগুলো থাকে এগুলো হেল্প করে থাকে। তার ইলাস্টিক ফাইবারগুলো কি করে? এনাবল দ্য অ্যালভিওলাই টু এক্সপান্ড ডিউরিং ইন্সপিরেশন অ্যান্ড প্যাসিভলি কন্ট্রাক্ট ডিউরিং এক্সপিরেশন। ইন্সপিরেশনের সময় হচ্ছে গিয়ে এটা এক্সপান্ড এবং এক্সপিরেশনের সময় এটা কন্ট্রাক্ট হবে। রেটিকুলার ফাইবার যেটা, সেটা হচ্ছে গিয়ে ওভার ডিস্টেনশন করতে দেয় না, অ্যালভিওলাইয়ের ওভার ডিস্টেনশনটাকে প্রিভেন্ট করে থাকে। আর ক্যাপিলারিজ যেগুলো থাকে তার একটা লাইনিং এপিথেলিয়াম জিজ্ঞেস করা হয়, এটা হচ্ছে কন্টিনিউয়াস এন্ডোথেলিয়াম। এক একটা জায়গার এপিথেলিয়ামের লাইনিং কিন্তু ডিফারেন্ট থাকে, ক্যাপিলারিজগুলোর এপিথেলিয়াল লাইনিংগুলো ডিফারেন্স থাকে ইন ডিফারেন্ট এরিয়া। তো এখানে আমরা পাবো কন্টিনিউয়াস এন্ডোথেলিয়াম, ঠিক আছে। এবং হচ্ছে কি দ্য সাইটোপ্লাজমস হুইচ কন্টেন্স নিউমেরাস পিনোসাইটিক ভেসিকেল, এখানে অনেক পিনোসাইটিক ভেসিকেলসও পাওয়া যায়। এখন দ্য অর্গানালিস আর গ্রুপড অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস টু মেক দ্য রেস্ট অফ দ্য এরিয়া এক্সট্রিমলি থিন অ্যালাউইং বেটার এক্সচেঞ্জ অফ দ্য গ্যাসেস। কারণ এখানের যে গ্যাসের এক্সচেঞ্জ অকার হবে, তো ইপিথেলিয়ামের যে ক্যাপিলারিস ইপিথেলিয়াম আছে তার একটা ভাইটাল রোল আছে, ঠিক আছে। তো তাদের হচ্ছে কি থিননেসটা এটা হচ্ছে গিয়ে মেনটেন করে থাকে। আর অ্যালভিওলার ম্যাক্রোফেজ, যেটাকে আমরা সহজ ভাষায় ডাস্ট সেল বলে থাকি, সেটা হচ্ছে মনোসাইট থেকে ডেরাইভড হবে এবং সেটা মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের মধ্যে টেক পার্ট করে থাকবে। Cytoplasms of the macrophage contain phagocytous inhaled carbon and dust particles which are passed on to them and the pneumocyte 1 through the pinocytic vesicle. এই pinocytic vesicle এর মধ্য দিয়ে এই টাইপ ও নিউমোসাইট সেলগুলো হচ্ছে কি পাস্ট করে থাকে। অ্যালভিওলার ম্যাক্রোফেজগুলো সামটাইমস মাইগ্রেট করতে পারে ফ্রম স্পোটাম টু অ্যালভিওলার সারফেস, ঠিক আছে, এবং সেগুলো হচ্ছে গিয়ে carried to the pharynx through sputum and their characteristics is of diagnostic important. কারণ কি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে একটা ভিসেরাতে তোমরা গ্রস ক্লাসে দেখেছো যে লাংসটার বাইরের দিকে আউটার অ্যাপিয়ারেন্স কেন কালো, তখন তোমরা বলেছিলে যে এটা হচ্ছে কার্বনেশিয়াস পার্টিকেলসের কারণে কালো। তো এটা হচ্ছে হিস্টোলজিক্যাল ব্যাখ্যা কি, যে এখানে যে পিনোসাইটিক ভেসিকলগুলোর মধ্যে দিয়ে নিউমোসাইট 1 গুলো পাস হবে, সেগুলো যে অনেকগুলো মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের ফাংশন করে থাকবে, ডাস্ট পার্টিকেলসগুলোকে এনগাল্ফ করে থাকবে, তার মধ্যে কার্বন আছে, তো সেগুলো হচ্ছে কি আলটিমেটলি তোমার পাস হয়ে যাবে ফেরিংসের মধ্য দিয়ে, এবং এইগুলো তোমরা স্পোটামের মধ্য দিয়ে পাস হবে, এবং আলটিমেটলি এগুলো হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক্স ফিচার দেয়, এই জন্য এটার একটা ডায়াগনস্টিক ইম্পর্টেন্স রয়েছে। এখন লাইনিং এপিথেলিয়াম অফ দ্য অ্যালভিওলাস ইজ মেড অফ টু টাইপস, যেমন হচ্ছে টাইপ 1 নিউমোসাইট এবং টাইপ 2 নিউমোসাইট সম্পর্কে তোমরা বলেছো গ্রসের মধ্যে যে 2 টাইপ অফ সেল থাকে। তো টাইপ 1 এবং টাইপ 2 হচ্ছে কি পার্থক্য পরীক্ষায় খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা চলেই আসে পরীক্ষায়। তো টাইপ 1 নিউমোসাইটের ক্ষেত্রে তোমরা বলবা যেটা এক্সট্রিমলি থিন স্কোয়ামাস সেল, আর টাইপ 2টা হচ্ছে গিয়ে তোমার রাফলি কিউবয়েডাল ইন শেপ, যেটা হচ্ছে গিয়ে 2 to 3 সেল গ্রুপে পাওয়া যায়, এবং এটা টাইপ 1 এর মাঝখানে থেকে থাকে। টাইপ 1 যেটা, সেটা কিন্তু 97% অ্যালভিওলার সারফেসকে কাভার আপ করে থাকে, আর বাকি যে 3% রয়ে গেল সেটা কাভার আপ বাই দ্য টাইপ 2 নিউমোসাইট সেল। এখানে হচ্ছে গিয়ে টাইপ 1 এর মধ্যে অ্যাবান্ডেন্ট পিনোসাইটিক ভেসিকল থাকে, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে, সে একই কথা অ্যাবজর্পশন অফ দ্য সারফেক্টেন্ট অ্যান্ড রিমুভাল অফ দ্য পার্টিকুলেটস কন্টামিনেশন ফ্রম দ্য সারফেস।
আর যেখানে হচ্ছে গিয়ে অনেকগুলো টাইপ টুতে হচ্ছে গিয়ে ম্যাক্রোভিলাই থাকে এবং এটা ফোমি ভেকুলেটেড সাইটোপ্লাজম, যেহেতু এটা এখানে অনেক ধরনের লেমিনেটেড বডিস পাওয়া যায় সেজন্য এটা অনেকটা ফোমি ভেকুলেটেড সাইটোপ্লাজমটা থাকবে। লেমিনেটেড বডিরগুলোর মধ্যে অনেকগুলো আমি আমি টাইপ টু সম্পর্কে বলছি। এই যে লেমিনেটেড বডির কথা বললাম সেগুলো অনেকগুলো কমপ্লেক্স লিপোপ্রোটিনটাকে হচ্ছে কি কন্টেন করে থাকে, ঠিক আছে, এবং সেটা হচ্ছে গিয়ে পালমোনারি সারফেক্টেন্ট তৈরিতে সাহায্য করে। আর সারফেক্টেন্টের কথা যেহেতু আসলো, তাহলে এই সারফেক্টেন্ট লেয়ারগুলো হচ্ছে কনস্ট্যান্টলি বিং রিনিউড, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে রিমুভ ফ্রম দ্য সারফেস বাই দ্য টাইপ অফ নিউমোসাইটস এবং ম্যাক্রোফেজ দিয়ে আসে। এটার অনেক হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল এমফাসিস রয়েছে। যেমন তোমরা জেনেছো যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিমটমটা কি, এটা হচ্ছে একটা হাইলিন মেমব্রেন ডিজিজ। যদি প্রিমেচিউর বেবি বা নিউবর্ন বেবির ক্ষেত্রে অ্যাবসেন্স অফ দ্য সারফেক্টেন্ট হয়ে থাকে, তাহলে সারফেক্টেন্ট তো প্রোডাকশন হলো না, তো এইসব বেবিদের ক্ষেত্রে যেটা হয় তাদের ডিফিকাল্টি ইন ব্রেদিং হয়ে যাবে এবং হচ্ছে যেটা অ্যালভিওলাই তৈরি হয়েছিল সেটা কিন্তু আর এক্সপান্ড করতে পারবে না, প্যাটেন্সি মেনটেন হবে না এবং কলাপস হয়ে যাবে এবং একটা এই ডেফিসিয়েন্সি অফ দ্য সারফেক্টেন্ট বা অ্যাবসেন্স অফ দ্য সারফেক্টেন্টের কারণে এই রেসপিরেটরি ডিস্ট্রেস সিমটমটা হয়ে থাকবে। আর এজমার ক্ষেত্রে যেটা হয়, এজমার ক্ষেত্রে কী হয় সেটাও জানতে চাওয়া হয় যে এজমার ক্ষেত্রে একটা একুট এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়। কারণ কি, কন্ট্রাকশন অফ দ্য ব্রঙ্কিয়াল মাসেলগুলো যেটা সেটা এবং সোয়েলিং অফ দ্য মিউকোসা যেটা সেটার বিভিন্ন ধরনের অ্যালার্জেনের প্রেজেন্সে, যেমন ধরো পোলেন, ডাস্ট ইত্যাদি অ্যালার্জেনের প্রেজেন্সে এটার অবস্ট্রাকশন হয়ে থাকে, এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে থাকে। সেই জন্য আমরা অ্যাজমা ট্রিটমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাজমা অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ যেমন সিম্পেথোমামেটিক ড্রাগ, টিপিনেফ্রিন ইত্যাদি আমরা ইউজ করে থাকি। তার করলে কি হবে, মাসলগুলো হচ্ছে রিল্যাক্স হবে, ব্রঙ্কিওলসের মধ্যে যে স্মুথ মাসল থাকে সেগুলো হচ্ছে রিল্যাক্স হবে এবং হচ্ছে গিয়ে অবস্ট্রাকশনটা প্রিভেন্ট হবে। এছাড়াও হচ্ছে গিয়ে তোমাদের আরও কিছু ক্লিনিক্যাল জিনিস জিজ্ঞেস করা হয়ে থাকে, যেমন হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এমফাইসিমা। এমফাইসিমা সাধারণত হচ্ছে সিগারেট স্মোকিংয়ের কারণে হয়ে থাকে। এগুলো হচ্ছে গিয়ে একটু নামগুলো অন্তত জানতে হবে। তো এই ছিল হচ্ছে গিয়ে আমার তোমাদের কাছে বলা লাংসের স্লাইড। তো স্লাইড যখন পাবা লাংসের, তো সেটা ধরে তোমরা কি বলবা। তার মধ্যে আমি আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে শর্ট নোট আসে কম্পোনেন্ট অফ দ্য ইন্টারঅ্যালভিউলার সেপ্টাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার ছবিও আসে পরীক্ষায়, ইন্টারঅ্যালভিউলার সেপ্টাম, এটার ইম্পর্টেন্স আসে, শর্ট নোট আসে, তো এটা হচ্ছে ভালো করে তোমাদের জানতে হবে। তো লাংসের স্লাইডের ক্ষেত্রে আমরা যেটা বলবো, this is the slide of the lung. Bronchi, bronchioles and the respiratory bronchioles are present. Pulmonary alveoli give honeycomb appearance in section and simple squamous epithelium lining the alveoli. এই কথা কয়েকটা বললেই মোটামুটি হচ্ছে লাংয়ের স্লাইডটা সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা হয়ে যায়। তো আশা করি হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেমটা খুব ছোট এবং খুবই সহজ। তোমরা যদি গুনাস সেগারের বই এবং বাই দিস টাইম জ্যাঙ্কুয়ারের বইটা নিয়ে একটু রেসপিরেটরি সিস্টেমটা দেখে ফেলো অ্যালং উইথ দ্য কালার অ্যাটলাসের ছবিগুলো সহ, তাহলে আমার মনে হয় না তোমাদের হচ্ছে কি খুব একটা কঠিন বা ক্লামজিনেস থাকবে, যেহেতু গ্রসে তোমরা অলমোস্ট অল হিস্টোলজিক্যাল ক্রাইটেরিয়া তোমাদের হয়ে গিয়েছে। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, হিস্টোলজি ক্লাসে যা পড়ানো হয় তা বাসায় একটু পড়বা নিজেরা এবং হচ্ছে কনসেপশনটা বাই দিস টাইম ক্লিয়ার করে রাখবা, তাহলে তো সেটা তোমাদের আখেরে তোমাদের জন্যই খুব ভালো হবে। ভালো থেকো, নিরাপদে থেকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।